আম্মু, আমি একটু পায়েস খাবো। আমাকে পায়েস করে দাও না। আমার 6 বছরের ছোট্ট মেয়েটি যখন আজ আমার কাছে এসে এতটুকু আবদার করলো, তখন মায়ের বুকটা এক নিমিষেই কেঁদে উঠল। কদিন ধরে মেয়েটার মুখে কোনো রুচি নেই। আজ নিজে থেকে পায়েস খেতে চেয়েছে, কিন্তু রান্নাঘরে গিয়ে দেখি ঘরে এক ফোঁটা দুধ নেই, একটু চিনিও অবশিষ্ট নেই। অভাবের চেয়ে বড় অভাব আজ আমার এই সংসারে। সম্মানের অভাব, ভালোবাসার অভাব। বিগত কয়েকটা মাস ধরে এই ঘরে আমার কোনো মূল্য নেই। আমার স্বামী পারভেজ ঘরে একটা নতুন রূপবতী দ্বিতীয় স্ত্রী নিয়ে এসেছে, শায়লা। সে আসার পর থেকে আমি আর আমার মেয়েটা যেন এ বাড়ির পর হয়ে গেছি। অভিমান করে পারভেজের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম অনেক দিন। নিজের একটা আত্মসম্মান তো আছে, কিন্তু আজ যখন আমার কলিজার টুকরো মেয়েটি পায়েস খেতে চাইল, তখন সন্তানের মুখের দিকে তাকিয়ে আমার সব রাগ, অভিমান এক নিমিষেই ভেঙে গেল। মায়ের জাত তো, সন্তানের চাওয়ার কাছে নিজের সব অহংকার বিসর্জন দিয়ে ধীর পায়ে পারভিজের ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম। রুমে তখন পারভিজ আর তার নতুন বউ শায়লা বসে গল্প করছিল। আমি নিজের গলার কাঁপুনিটা আড়াল করে সব জড়তা কাটিয়ে আমার স্বামীর কাছে গিয়ে সরাসরি বললাম, আমারে 1 লিটার দুধ আর একটু চিনি এনে দিতে পারবেন? রাইসা পায়েস খেতে চাইছে। আমি ভেবেছিলাম বাবা হিসেবে সে অন্তত মেয়ের এই সামান্য আবদারটুকু ফেলবে না। পারভেজ আমার দিকে তাকিয়ে মাত্র মুখটা খুলেছিল কিছু একটা বলার জন্য, তখন তার উত্তর দেওয়ার আগেই তার সুন্দরী নতুন দ্বিতীয় স্ত্রী শায়লা পাশ থেকে চড়া গলায় বলে উঠল, আরে, উনি এখন বাজারে যেতে পারবেন না। আমরা এখন সিনেমা দেখতে যাব, আমাদের দেরি হয়ে যাচ্ছে। শায়লার প্রতিটি শব্দ যেন আমার বুকে তপ্ত সীসার মতো এসে বিঁধল। একটা 6 বছরের বাচ্চার 1 লিটার দুধের আকতি এবারের নতুন বউয়ের কাছে সিনেমার চেয়ে ছোট হয়ে গেল। আমি স্তব্ধ হয়ে পারভেজের দিকে তাকালাম। আশা করেছিলাম সে অন্তত বলবে যে মেয়েটা খেতে চেয়েছে, আমি একটু দোকান থেকে ঘুরে আসি। কিন্তু না, শায়লার কথা শুনে আমার স্বামী আর একটা শব্দ করল না মুখ দিয়ে। সে যেন এক জ্যান্ত পাথর হয়ে গেল। নতুন বউকে খুশি করতে নিজের সন্তানের এই অপমান সে নীরবে মেনে নিল। তার এই নীরবতা আমার বুকটাকে ঝাঁঝরা করে দিল। সেখানেই আমার পায়ের তলার মাটি সরে গেল। লজ্জায়, অপমানে আর তীব্র কষ্টে আমার দম আটকে আসছিল। চোখের জল আর ধরে রাখতে পারলাম না। তাদের সামনে নিজের দুর্বলতা আর দেখাতে চাইনি। গলার কাছে দলা পাকিয়ে আসা কান্নাটা চেপে ধরতে আমি লজ্জায় কষ্টে মুখটা কাপড় দিয়ে ঢেকে কান্না করে ওখান থেকে চলে আসলাম। নিজের অন্ধকার ছোট ঘরটাতে এসে যখন রাইসাকে বুকে জড়িয়ে ধরলাম, সে তার কচি হাত দিয়ে আমার চোখ মুছে দিল। পারভেজ আর শায়লা একটু পরেই সেজে গুজে হাসতে হাসতে সিনেমা দেখতে বেরিয়ে গেল। আর আমি ঘরের মেঝেতে বসে শাড়ির আঁচলে মুখ লুকিয়ে কাঁদতে কাঁদতে ভাবছিলাম যে বাবা নিজের মেয়ের এক বাটি পায়েসের চেয়ে নতুন বইয়ের সাথে সিনেমা দেখাকে বড় মনে করে, তার কাছে আর কি আশা করা যায়? এই অপমান, এই লাঞ্ছনার শেষ কোথায়? পারভেজ আর শায়লা যখন সিনেমায় দেখতে চলে গেল, তখন পুরো বাড়িটা যেন এক শ্মশানের মতো নিস্তব্ধ হয়ে রইল। আমার 6 বছরের নিষ্পাপ মেয়ে রাইসা ক্ষুধার্ত পেটে আমার কোলের মধ্যে ঘুমিয়ে পড়েছে। তার ভেজা চোখের পাতা আর শুকিয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল। আমি ঘরের এক কোণে বসে শাড়ির আঁচল কামড়ে নিঃশব্দে কাঁদছিলাম আর নিজের ভাগ্যকে দোষ দিছিলাম। এই সংসারে আমাদের অবহেলার দিনগুলো যেন আর শেষ হতে চায় না। দিন যত যেতে লাগলো, আমাদের প্রতি পারভেজের উদাসীনতা আর শায়লার নিষ্ঠুরতা ততই বাড়তে লাগলো। একটা সময় ছিল যখন পারভেজ বাজারে গেলে রাইসার জন্য একটা চকলেট হলেও নিয়ে আসতো। আর এখন সে শায়লার জন্য দামি দামি শাড়ি আর গহনা এনে ঘর ভরিয়ে ফেলে। অথচ রাইসার একটা নতুন জামার কথা বললে তার পকেটে টাকা থাকে না। ঘরের 3 বেলা খাবারের টেবিলে পর্যন্ত আমাদের ভাগ করে দেওয়া হলো। ভালো মাছ মাংস বা দামি খাবারগুলো শায়লার ঘরে চলে যেত, আর আমাদের জন্য পড়ে থাকতো শুধু যৎ সামান্য ডাল ভাত। রাইসা যখন লোভাতুর চোখে ওইসব ভালো খাবারের দিকে তাকাতো, মা হিসেবে আমার তখন মরে যেতে ইচ্ছে করত। একদিন শায়লা ড্রয়িং রুমে বসে ফল খাচ্ছিল। রাইসা সেখানে যেতেই সে মুখ কুঁচকে বলে উঠল, এখানে কি করতে এসেছিস? নিজের ঘরে গিয়ে থাক।
সারাক্ষণ শুধু হাবাতের মতো তাকিয়ে থাকে। এই অপমান সহ্য করতে না পেরে আমি রাইসাকে টেনে নিজের ঘরে নিয়ে আসি। বুকের ভেতর যখন কষ্টের পাহাড় জমে যেত, তখন মনে হতো রাইসাকে নিয়ে এই নরক ছেড়ে চিরকালের জন্য বাপের বাড়ি চলে যায়। কিন্তু পরক্ষণেই নিজের অসহায়ত্বের কথা মনে পড়ে বুকটা দমে যেত। আমি এক গরিব ঘরের মেয়ে, বাবা বেঁচে নেই, ভাইদের নিজেদের সংসার চালাতেই হিমশিম খেতে হয়। নুন আনতে পান্তা ফোড়ানোর মতো অবস্থা তাদের। এই অবস্থায় যদি আমি এক কাপড়ে একটা সন্তান নিয়ে ভাইদের ঘাড়ে গিয়ে উঠি, তবে তাদের উপর কষ্টের বোঝা আরও বেড়ে যাবে। গরিব ঘরের মেয়ে হওয়ার কারণে বাপের বাড়ির সেই আশ্রয়টুকু পাওয়ার অধিকারও আমার ছিল না। মুখ বুজে শ্বশুরবাড়ির লাঞ্ছনা সহ্য করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। বাপের বাড়ির অভাবের কথা ভেবে নিজের সব চোখের জল ভেতরে চেপে রাখতাম। এভাবেই চরম অবহেলা আর অপমানের মধ্য দিয়ে আরও কয়েকটা মাস কেটে গেল। এর মধ্যে বাড়িতে একটা বড় পরিবর্তন এলো। শায়লার সন্তান সম্ভবা হলো। এই খবর শোনার পর থেকে পারভেজের আনন্দ আর ধরে না। সে শায়লার পায়ের নিচে যেন মেঘ এনে দিতে লাগলো। আর আমাদের ওপর অবহেলার মাত্রা এক লাফে 10 গুণ বেড়ে গেল। শায়লার সামান্য একটু শরীর খারাপ হলে পারভেজ ডাক্তার নিয়ে অস্থির হয়ে যেত। আর আমার মেয়ে রাইসার শরীরটা যখন এক রাতে প্রচণ্ড জ্বরে পড়ে যাচ্ছিল, তখন আমার মনে হচ্ছিল আমার নিজের শরীরটাই বুঝি আগুনে ছারখার হয়ে যাচ্ছে। কপালে জলপট্টি দিতে দিতে পারভেজের ঘরের দরজায় গিয়ে অনেক নক করলাম। ভেতর থেকে পারভেজ বিরক্ত মুখে বের হয়ে এসে বলল, এত রাতে কি হয়েছে? শায়লা সবেমাত্র ঘুমিয়েছে, চিল্লাচিল্লি করো না। আমি কেঁদে ফেলে বললাম, রাইসার গা পুড়ে যাচ্ছে জ্বরে, একটু ডাক্তার ডেকে আনবেন। পারভেজ একটা দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে মাত্র 100 টাকার একটা নোট আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, সকাল হলে মাথায় জল দিয়ে দিল, আর না হয় পাশের দোকান থেকে একটা নাপা কিনে খাইয়ে দিও, এখন ঘুমাতে দাও। টাকাটা আমার হাতে দিয়ে সে ধপ করে দরজাটা বন্ধ করে দিল। এক মুহূর্তের জন্য সে নিজের অসুস্থ মেয়েটাকে চোখে দেখতে আসলো না। শায়লার সামান্য মাথা ব্যথায় যে মানুষটা পুরো বাড়ি মাথায় তোলে, সে আজ নিজের প্রথম সন্তানের এই অবস্থা দেখেও ওপাশ ফিরে শুয়ে পড়তে পারল। সেই রাতে আমি জলপট্টি দিতে দিতে একা একা কেঁদেছি, আর রাইসার কপালে হাত রেখে শুধু আল্লাহর কাছে তার জীবন ভিক্ষা চেয়েছি। অবশেষে সেই দিনটি এলো, যার জন্য পারভেজ অধীর আগ্রহে অপেক্ষা করছিল। শায়লা এক ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দিল, পারভেজের বংশের প্রদীপ। তার স্বপ্নের রাজপুত্র এসেছে পৃথিবীতে। পুরো বাড়ি আলো আর খুশিতে ভরে উঠল। আত্মীয় স্বজনে বাড়ি গমগম করতে লাগল। চারদিকে শুধু আনন্দের শোরগোল। পারভেজ খুশিতে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছিল। শায়লার জন্য সোনার গহনা আর দামি দামি উপহার নিয়ে আসছিল। পুরো বাড়িতে উৎসবের আমেজ, শুধু আমাদের সেই অন্ধকার ছোট ঘরটা ছাড়া। কিন্তু এই আনন্দের জোয়ার আমাদের জীবনে আরো বড় অন্ধকার আর অবহেলা নিয়ে এলো। ছেলে সন্তান হওয়ার পর শায়লার অহংকার যেন আকাশ ছিল, আর পারভেজের ওপর তার কর্তৃত্ব হয়ে গেল একচ্ছত্র। পারভেজ এখন আর শায়লা আর তার ছেলের চোখের আড়াল হতে চায় না। তার পুরো পৃথিবীটা এখন এই দুজনকে কেন্দ্র করেই ঘোরে। আর আমাদের অবস্থা হলো এবাড়ির চাকর বাকরদের চেয়ে অধম। 3 বেলার খাবারটুকু এখন আমাদের ঠিকমতো জোটে না। শায়লা রান্নাঘরের চাবি নিজের আঁচলে বেঁধে রেখেছে। আমি আর রাইসা যেন এবাড়ির করুণার পাত্রী। একদিন বিকেলবেলা রাইসা কৌতূহলবশত তার ছোট্ট ভাইটিকে এক নজর দেখতে শায়লার ঘরের দরজায় গিয়ে দাঁড়িয়েছিল। 6 বছরের বাচ্চা তো, ভাই বলে একটা টান কাজ করেছিল মনে। কিন্তু শায়লা সেটা দেখা মাত্রই বিছানা থেকে চিৎকার করে উঠল, এই মেয়ে, তুই এখানে কি করিস? খবরদার, আমার ছেলের গায়ে হাত দিবে না, অলক্ষী কোথাকার। তোর মতো হাবাতের নজর লাগলে আমার ছেলের ক্ষতি হবে। পারভেজ, দেখো তোমার মেয়েকে, ও আমার ছেলের কোনো ক্ষতি করতে এসেছে, দূর করো একে এখান থেকে। পারভেজ তখন শায়লার পাশে বসে ছেলেকে আদর করছিল। শায়লার এই চিৎকার শুনে সে এক মুহূর্ত ভাবল না। রাইসার দিকে তাকিয়ে তার চোখে নিজের মেয়ের জন্য কোনো স্নেহ বা মায়া ফুটে উঠল না। সেখানে ছিল চরম বিরক্তি আর ঘৃণা। সে চড়া গলায় রাইসাকে ধমক দিয়ে বলল, এখানে তোর কি কাজ? নিজের ঘরটাতে যা, খবরদার। আর কোনোদিন যদি এই ঘরের আশেপাশে তোকে দেখি, তবে পিটিয়ে পিঠের চামড়া তুলে দেব।
নিজের বাবার মুখ থেকে এমন পশুর মতো ধমক খেয়ে রাইসা ভয়ে চিৎকার করে কেঁদে উঠল। সে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে অন্ধের মতো দৌড়ে এসে আমার বুকে মুখ লুকিয়ে কাঁপতে লাগলো। 6 বছরের একটা নিষ্পাপ বাচ্চা মেয়ে কিছুতেই বুঝতে পারছিল না যে কেন তার নিজের জন্মদাতা বাবা তাকে এভাবে অলক্ষী বলে তাড়িয়ে দিল। আমি রাইসাকে শক্ত করে বুকে চেপে ধরে অঝরে কাঁদতে কাঁদতে পারভেজের ঘরের দিকে তাকালাম। দরজার ওপাশে তখন পারভেজ আর শায়লা তাদের ছেলেকে নিয়ে হাসাহাসি করছে। ছেলের সন্তান হওয়ার পর শায়লার পায়ের তলের মাটি এতটাই শক্ত হয়েছে যে এখন আমাদের এই বাড়িতে টিকে থাকায় এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে। বাপের বাড়ি যাওয়ার পথ বন্ধ, আর এই নরকে প্রতিটা মুহূর্ত কাটতে লাগলো চরম আতঙ্ক, অবহেলা আর বুকের ভেতর জমাট বাঁধা একরাশ দীর্ঘশ্বাসে। এভাবে আর কতদিন? এভাবে চোখের জল আর বুক ভাঙা দীর্ঘশ্বাসের মধ্য দিয়ে একটা একটা করে দিন কেটে বছর পার হতে লাগলো। শায়লার রাজপুত্রের বয়স যত বাড়ছিল আমাদের ওপর অত্যাচারের ধরনও তত বদলা ছিল। রাইসা বড় হতে লাগলো এক অদ্ভুত দম বন্ধ করা পরিবেশে, যেখানে প্রতিটা পদক্ষেপে তাকে শুনতে হতো সে এই বাড়ির বোঝা, সে একটা অলক্ষী। কিন্তু স্রষ্টার কি অপরূপ সৃষ্টি! শত অবহেলা, পুষ্টিহীন খাবার আর অযত্নের মাঝেও আমার রাইসা যেন এক ফালি চাঁদের মতো বড় হতে লাগলো। বড় হওয়ার সাথে সাথে তার গায়ের রং, ডাগর ডাগর চোখ আর শান্ত স্বভাবের সৌন্দর্য যেন চারদিকে ছড়িয়ে পড়ছিল। রূপের অহংকারে অন্ধ শায়লা রাইসার এই উপচে পড়া রূপ দেখে মনে মনে হিংসায় জ্বলে মরত। রাইসা পড়াশোনায় খুব ভালো ছিল। শত কষ্টের মাঝেও ও যখন এসএসসিতে খুব ভালো রেজাল্ট করলো, আমি ভেবেছিলাম পারভেজের হয়তো এবার একটু খুশিই হবে। কিন্তু আমার সে আশায় গুড়ে বালি। রেজাল্টের খাতাটা নিয়ে যখন পারভেজের সামনে গিয়ে দাঁড়ালাম, সে খাতাটার দিকে না তাকিয়েই অন্যদিকে মুখ করে বলল, ম্যাট্রিক তো পাশ করেছে, ব্যাস আর পড়ার দরকার নেই। ঘরে একটা জোয়ান মেয়ে বসিয়ে রেখে কলেজে পড়ানোর বিলাসিতা দেখানোর মতো টাকা আমার নেই। আমার ছেলের পড়াশোনার অনেক খরচ। শায়লা পাশ থেকে ফোড়ন কেটে বলল, ঠিকই তো, পরের ঘরে চলে যাবে মেয়ে মানুষ, তার আবার এত লেখাপড়ার কি দরকার? এখন ঘরের কাজকর্ম শিখো। রাইসা আড়ালে দাঁড়িয়ে বাবার এই কথাগুলো শুনছিল। তার এতদিনের স্বপ্ন, কলেজে পড়ার আকুতি সব এক নিমিষে ধূলিসাৎ হয়ে গেল। সে নিজের ঘরে গিয়ে বালিশে মুখ গুজে কাঁদছিল, আর আমি দরজার বাইরে দাঁড়িয়ে নিজের ভাগ্যকে কোপাচ্ছিলাম। গরিব ঘরের মেয়ে বলে নিজের বাপের বাড়ি গিয়েও যে মেয়েটাকে পড়াবো সেই উপায়ও আমার ছিল না। শেষমেশ রাইসার পড়াশোনা চিরকালের মতো বন্ধ হয়ে গেল। সে সারাদিন ঘরের কোণে পড়ে থাকত আর শায়লার হুকুমের দাসীর মতো কাজ করত। কিন্তু প্রবাদ আছে না, রাখে আল্লাহ মারেকে। রাইসার বয়স যখন 18 ছুঁই ছুঁই, তখন একদিন আমাদের বাড়ির ঠিক পাশের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান ছিল। শায়লা প্রথমে আমাদের যেতে দিতে চায়নি, কিন্তু প্রতিবেশীদের জোরাজোরিতে পারভেজ নিজেই বলল আমাদের যেতে। অনেক বছর পর রাইসা সেদিন একটা সাধারণ সুতি শাড়ি পরে চুলগুলো টেনে খোপা করে আমার সাথে দাওয়াত খেতে গিয়েছিল। কোনো সাজগোজ ছিল না তার, তাও ওই অসাধারণ রূপেই তাকে এত অপূর্ব লাগছিল যে অনুষ্ঠান বাড়ির সবার চোখ যেন তার উপরেই আটকে ছিল। সেই বিয়েতে এসেছিল সিঙ্গাপুর প্রবাসী এক সম্ভ্রান্ত পরিবারের লোকজন। ছেলেটির নাম আরিয়ান। সে তার বাবা মায়ের সাথে সিঙ্গাপুরে স্থায়ীভাবে থাকে। দেখতে যেমন সুপুরুষ, তেমনই মার্জিত তার ব্যবহার। অনুষ্ঠানে আরিয়ানের মা রাইসাকে এক নজর দেখেই যেন মুগ্ধ হয়ে গেলেন। রাইসার সেই শান্ত মায়াবী চোখ আর ভদ্রতা তাদের মন ছুঁয়ে গেল। আরিয়ান ও রাইসাকে দূর থেকে দেখে মনে মনে ভীষণ পছন্দ করে ফেলেছিল। সবচেয়ে বড় চমকটা এলো তার পরের দিন। কোনো ঘটক ছাড়াই আরিয়ানের বাবা মা সরাসরি আমার ঘরে এসে হাজির হলেন। পারভেজ তখন বাজারে ছিল। তারা শায়লার ড্রয়িং রুমে না বসে খোঁজ নিয়ে সরাসরি আমার সেই ছোট্ট অন্ধকার ঘরটাতে এসে বসলেন। আরিয়ানের মা আমার হাত দুটো জড়িয়ে ধরে বললেন, বোন, আপনার মেয়ে রাইসাকে আমাদের ভীষণ পছন্দ হয়েছে। আমরা আমাদের একমাত্র ছেলের বউ করে ওকে সিঙ্গাপুর নিয়ে যেতে চাই। আমরা শুনেছি ওর জীবনে অনেক ঝড় গেছে, কিন্তু আপনাকে কথা দিচ্ছি, আমাদের ঘরে গেলে ও আর কোনোদিন অবহেলা পাবে না। আমরা ওকে আমাদের নিজের মেয়ের মতো করেই আগলে রাখব, অনেক যত্নে রাখব। একজন মায়ের কানে এর চেয়ে মধুর কথা আর কি হতে পারে? এত বছর পর আমার বুকটা যেন শান্তিতে ভরে উঠল।
চোখে আনন্দের জল চলে এলো। বিকেলে পারভেজ ঘরে ফেরার পর আমি যখন অনেক সাহস আর জড়তা কাটিয়ে আরিয়ানের পরিবারের এই বিয়ের প্রস্তাবের কথা তাকে জানালাম, পারভেজ প্রথমে একটু অবাক হলো। সিঙ্গাপুর প্রবাসী পাত্র শুনে তার লোভী মনটাও যেন একটু নড়েচড়ে বসল। শায়লা পাশ থেকে হিংসায় মুখ কালো করে বসেছিল, কিন্তু পাত্রপক্ষের অবস্থা এতটাই ভালো যে পারভেজ সরাসরি না করতে পারল না। সে কিছুক্ষণ ভেবে আমার দিকে তাকিয়ে অত্যন্ত নিষ্ঠুর আর ঠান্ডা গলায় বলল, বিয়ের প্রস্তাব ভালো, আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি এই মেয়ের পেছনে কোনো টাকা খরচ করতে পারবো না, কোনো ধুমধাম, কোনো আয়োজন আমি করতে পারবো না। ছেলেপক্ষ যেভাবে পারে এসে যেন মেয়ে নিয়ে যায়। আমার সব টাকা আমার ছেলের ভবিষ্যতের জন্য। নিজের মেয়ের বিয়ের কথা শুনেও একজন বাবা এতটা কঞ্জুস আর পর হতে পারে, তা ভেবে আমার গা শিউরে উঠল। কিন্তু ততক্ষণে আমার মনে এক নতুন আশার আলো জেগেছে। পারভেজের এই নিষ্ঠুর প্রত্যাখ্যানও সেদিন আমার আনন্দের কাছে হেরে গিয়েছিল। আমি মনে মনে ভাবছিলাম, পারভেজ, তুমি যত পারো অবহেলা করো, আমার আল্লাহ আমার রাইসার জন্য রাজপুত্রের মতো ঘর পাঠিয়েছেন। এই নরক থেকে আমার মেয়ে এবার মুক্তি পাবে। পারভেজের সেই নিষ্ঠুর শর্তের কথা যখন আমি আরিয়ানের পরিবারকে জানালাম, আমার খুব ভয় লাগছিল। ভাবছিলাম, এমন একটা দায়িত্বজ্ঞানহীন বাবার কথা শুনে তারা হয়তো বিয়েটাই ভেঙে দেবে। কিন্তু আরিয়ানের বাবা মা অত্যন্ত বড় মনের মানুষ ছিলেন। আমার কথা শুনে আরিয়ানের বাবা মৃদু হেসে বললেন, বোন, আপনি একদম চিন্তা করবেন না। আমরা তো আপনার কাছে যৌতুক বা রাজকীয় আয়োজন চাচ্ছি না। আমরা শুধু আপনার এই রত্ন প্রদীপটাকে আমাদের ঘরে লক্ষ্মী করে নিয়ে যেতে চাই। বিয়ের সমস্ত খরচ, আয়োজন সব আমাদের। তাদের এই মহানুভবতা দেখে আমার চোখ দুটো আবার কৃতজ্ঞতায় ভিজে উঠল। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। পারভেজ বা শায়লা কেউই এই বিয়ের কোনো কাজে হাত দিল না, যেন তারা এ বাড়ির কেউই না। কিন্তু আরিয়ানের পরিবার কোনো খামতি রাখল না। তারা শহরের নামে পার্লার থেকে মানুষ পাঠালো রাইসাকে সাজানোর জন্য। লাল বেনারসি শাড়ি আর আরিয়ানের মায়ের দেওয়া ভারী সোনার গয়নায় যখন আমার রাইসা সেজে উঠল, আমার মনে হলো আসমানের কোনো পরী বুঝি আমার এই জীর্ণ ঘরে নেমে এসেছে। তার সেই ডাগর চোখে আজ অবহেলার জল ছিল না, ছিল এক নতুন জীবনের স্বপ্ন। রাইসা হঠাৎ আমার হাতটা ধরে টেনে তার পাশে বসালো। পার্লারের মেয়েটিকে ডেকে বলল, আপু, আমার মাকে খুব সুন্দর করে একটা শাড়ি পরিয়ে একটু সাজিয়ে দাও তো। আমি চমকে উঠে বললাম, আরে না না রাইসা, এই বয়সে আমি আবার কি সাজবো? তাছাড়া তোর বাবার শায়লা যদি দেখে। আমার কথা শেষ হওয়ার আগেই রাইসা আমার মুখ চেপে ধরল। তার চোখে তখন এক অদ্ভুত দৃঢ়তা। সে বলল, আজকের দিনটাও তুমি ওদের ভয়ে গুটিয়ে থাকবে আম্মু। আজ আমার জীবনের সবচেয়ে বড় দিন। আমি দেখতে চাই আমার মা আজ এবারের সবচেয়ে সুখী আর সুন্দর মা। রাইসার জেদের কাছে হেরে গিয়ে আমি একটা ভালো শাড়ি পরলাম। আয়নায় নিজের মুখটা দেখে আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না। কত বছর পর আমার মুখে আজ একটুখানি হাসি রেখা ফুটে উঠেছে। আমরা যখন ঘর থেকে বের হলাম, তখন পুরো ড্রয়িং রুম আরিয়ানের পরিবারের আনা আলো আর ফুলে ঝলমল করছে। শায়লার পারভেজ এক কোনায় দাঁড়িয়ে সব দেখছিল। রাইসাকে সোনার গয়নায় মোড়া একদম পরীর মতো দেখতে, আর আমাকে এভাবে সেজেগুজে বের হতে দেখে শায়লার মুখটা হিংসায় একদম কয়লার মতো কালো হয়ে গেল। সে যে রাইসাকে সারা জীবন চাকরানি বানিয়ে রাখতে চেয়েছিল, সেই রাইসা আজ রাজরানী হয়ে এই বাড়ি থেকে বিদায় নিচ্ছে। এই দৃশ্য যেন শায়লার বুকে তীরের মতো বিঁধছিল। সে পারভেজের হাত খামচে ধরে ফিসফিস করে হিংসা ছড়াচ্ছিল। কিন্তু আরিয়ানের পরিবারের আভিজাত্যের সামনে টু শব্দ করার সাহস তাদের ছিল না। বরযাত্রী নিয়ে আরিয়ান যখন ঘরে ঢুকল, চারিদিক যেন আলোয় ভরে গেল। শেরওয়ানি পরা আরিয়ানকে দেখতে সত্যিই কোনো রাজপুত্রের চেয়ে কম লাগছিল না। সে সোজা এসে প্রথমে আমার পায়ে হাত দিয়ে সালাম করল। তার এই শিক্ষা আর ভদ্রতা দেখে শায়লার পারভেজের মুখ আরো চুন হয়ে গেল। পারভেজ লজ্জায় আর এক অদ্ভুত অপরাধবোধে আরিয়ানের সামনে চোখ তুলে তাকাতে পারছিল না। যে মেয়েকে সে 1 লিটার দুধের জন্য তাড়িয়ে দিয়েছিল, আজ সেই মেয়েকে নিতে সিঙ্গাপুর থেকে কোটিপতি বর এসেছে। বিধাতার এই চর পারভেজকে ভেতরে ভেতরে একদম ভেঙে চুরমার করে দিচ্ছিল।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলো। বিদায়ের ক্ষণ যখন এলো, রাইসা আমার গলা জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। আমি ওর কান্না ধরে রাখতে পারলাম না, কিন্তু এই কান্না কষ্টের ছিল না, এটা ছিল এক মস্ত বড় স্বস্তির কান্না। রাইসা আরিয়ানের হাত ধরে গাড়িতে ওঠার আগে পারভেজের সামনে গিয়ে দাঁড়ালো। পারভেজ ভেবেছিল মেয়ে হয়তো কেঁদে জড়িয়ে ধরবে, কিন্তু রাইসা তা করল না। সে খুব শান্ত গলায় বলল, ভালো থেকো বাবা, আশা করি আজকে থেকে তোমরা অনেক সুখে থাকবে। রাইসার এই একটা কথা পারভেজের বুকে কতটা বড় আঘাত করেছিল তা তার ফ্যাকাশে মুখ দেখেই বোঝা যাচ্ছিল। গাড়িটা যখন স্টার্ট নিল, আমি জানালার কাছের ওপাশে আরিয়ানের বুকে রাখা আমার হাসি মুখের পরিটাকে দেখলাম। শায়লা আর পারভেজ তখনও বারান্দায় দাঁড়িয়ে হিংসার অপমানে জ্বলছিল, আর আমি ঘরের মেঝেতে সিজদায় পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানালাম, যিনি আমার অবহেলিত মেয়েটাকে আজ সব দুঃখের অবসান ঘটিয়ে রাজরানী করে পাঠালেন। দেখতে দেখতে রাইসার বিয়ের একটা মাস কেটে গেল। এই একটি মাসে আরিয়ান এবং তার বাবা মায়ের ভালোবাসার চাদরে জড়িয়ে আমার মেয়েটার জীবনটাই যেন বদলে গেছে। বিগত 18 বছরের অবহেলা আর দুঃখের সব দাগ এক নিমিষে ধুয়ে মুছে গেছে। আরিয়ানরা এখনই সিঙ্গাপুরে ফিরে যায়নি। তারা ঢাকাতেই একটি ফ্ল্যাটে অবস্থান করছিল রাইসার পাসপোর্ট এবং ভিসার সমস্ত কাগজপত্র গুছিয়ে নেওয়ার জন্য। আর মাত্র কয়েকটা দিন, তারপরে রাইসা তার শ্বশুর শাশুড়ির সাথে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ওড়াল দেবে। ঢাকা থেকে রাইসা প্রতিদিন নিয়ম করে আমাকে ফোন করত। ফোনের ওপাশ থেকে ওর কণ্ঠের সে উপচে পড়া আনন্দ আর চঞ্চলতা শুনে আমার চোখ দুটো সুখে ভিজে উঠত। ও বলতো, জানো আম্মু, আরিয়ান আর আব্বু আম্মু আমাকে এত আদর করে যে মাঝে মাঝে আমার নিজেরই বিশ্বাস হয় না। এই 1 মাসে ওরা আমাকে ঘরের কোনো কাজই করতে দেয়নি। শাশুড়ি মা তো আমাকে সবসময় পরীর মতো সাজিয়ে রাখতেই পছন্দ করেন। ফোনে মেয়ের এই রূপকথার মতো জীবনের গল্প শুনতাম আর মনে মনে ভাবতাম, যে মেয়েকে এই বাড়িতে চরম অবহেলা পেতে হয়েছিল, আজ আমার আল্লাহ তাকে কত সম্মানিত করেছেন। এই 1 মাসের অনাবিল সুখ আর পরম যত্নে আমার রাইসা যেন সত্যি সত্যি আসমানের এক ডানাকাটা পরি হয়ে উঠেছে। কথার শেষে রাইসা হঠাৎ আমাকে এক মস্ত বড় খুশির খবর দিল। ও বলল, আম্মু, কালকে সকালে আমরা ঢাকা থেকে সরাসরি বাড়িতে আসছি। আরিয়ান নিজেই গাড়ি ড্রাইভ করে আমাকে নিয়ে আসবে। খবরটা শুনে খুশিতে আমার বুকটা ভরে উঠলেও পরক্ষণেই এক তীব্র টেনশন আর দুশ্চিন্তা এসে আমার গলা টিপে ধরল। নতুন বড় ঘরের জামাই প্রথমবার শ্বশুর বাড়িতে পা রাখবে, অথচ এই সংসারে আমার নিজস্ব কোনো টাকা পয়সা নেই, কোনো অধিকার নেই। এত বড় মনের একজন মানুষ আর নিজের কলিজার টুকরো মেয়েটাকে আমি কিভাবে একটু ভালো মন্দ খাইয়ে আপ্যায়ন করব? অনেক ভেবে নিজের সব ভয় আর জড়তা কাটিয়ে আমি পারভেজের ঘরে গেলাম। পারভেজ আর শায়লা তখন ড্রয়িং রুমে বসে আয়েশ করে চা খাচ্ছিল। আমি পারভেজের দিকে তাকিয়ে খুব ধীর গলায় মিনতি করে বললাম, রাইসার জামাই কালকে প্রথমবার এই বাড়িতে আসবে, যদি একটু বাজার সদাই করে ভালো মন্দ কিছু আয়োজনের ব্যবস্থা করতে পারতেন। আমার কথা শেষ হওয়ার আগেই শায়লা হাতের চায়ের কাপটা ধপ করে টেবিলে নামিয়ে সরাসরি না করে দিল। সে মুখ কুঁচকে চড়া গলায় বলল, আমাদের কাছে কোনো ফালতু টাকা নেই। যে মেয়ে নিজের বাপের সম্মান না রেখে এক কাপড়ে বিদায় হয়েছে, তার জামাইকে আপ্যায়ন করার কোনো ঠেকা আমাদের পড়েনি। নিজের ব্যবস্থা নিজেই করুন। এই সংসার থেকে 1 টাকাও ওসবের পেছনে খরচ করা হবে না। পারভেজ বরাবরের মতোই শায়লার এই অন্যায়ের সামনে এক জ্যান্ত পাথর হয়ে রইল। সে একটা শব্দ উচ্চারণ করল না। আমি এক বুক কষ্ট আর তীব্র অপমান নিয়ে নিজের ঘরে ফিরে আসলাম। অশ্রু সজল চোখে আল্লাহর ওপর ভরসা করে নিজের জমানো যত সামান্য টাকা দিয়ে যতটুকু সম্ভব গোছাতে লাগলাম। পরের দিন দুপুরের দিকে আমাদের বাড়ির সামনে একটি চকচকে রাজকীয় গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামল আরিয়ান আর আমার পরিমণি রাইসা। দামি শাড়ি, চমৎকার সাজ আর গয়নায় রাইসাকে এতটাই অপরূপ লাগছিল যে শায়লার পারভেজ জানালার পর্দা সরিয়ে হা করে তাকিয়ে রইল। রাইসা ঘরে ঢুকেই আমাকে শক্ত করে জড়িয়ে ধরল, আর আরিয়ান পরম ভক্তিতে আমার পায়ে হাত দিয়ে সালাম করল। তারা গাড়ি থেকে বড় বড় কয়েকটা ব্যাগ নামালো। রাইসা ব্যাগ থেকে বের করে আমাকে অনেক রকমের দামি শাড়ি, উপহার আর প্রসাধন সামগ্রী দিল।
পারভেজ দরজার আড়ালে দাঁড়িয়ে এক বুক অপরাধবোধ আর মন খারাপ নিয়ে এসব দেখছিল। সে হয়তো ভাবছিল, এই মেয়েকে সে কোনোদিন একজোড়া ভালো জামা কিনে দেয়নি, আজ সে নিজের মাকে কত শত উপহারে ভরিয়ে দিচ্ছে। ঠিক তখনই রাইসা পারভেজের সামনে গিয়ে দাঁড়ালো। ব্যাগ থেকে একটি অত্যন্ত দামি রাজকীয় ডিজাইনের পাঞ্জাবি বের করে পারভেজের হাতে দিল, আর শায়লার দিকে বাড়িয়ে দিল একটি মহামূল্যবান সিল্কের শাড়ি। এত দামি পাঞ্জাবি আর শাড়ি দেখে শায়লা আর পারভেজের চোখ কপালে উঠে গেল। লোভী মন আর এত দামি উপহারের আকর্ষণ তারা কিছুতেই সামলাতে পারল না। মুখে না করার ভান থাকলেও হাত বাড়িয়ে উপহার দুটো লুফে নিল। ভাইয়ের জন্য অনেক উপহার এনেছে। আরিয়ান অত্যন্ত বুদ্ধিমান ছেলে। সে আসার পর থেকে লক্ষ্য করেছিল ঘরের পরিবেশ আর রান্নাবান্নার আয়োজন তেমন একটা বড়সড় হয়নি। সে শাশুড়ির দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আম্মু, আমি একটু আসি। সে নিজেই গাড়ি নিয়ে বাজারে চলে গেল। আর কিছুক্ষণের মধ্যে একাই বিশাল বড় বড় রুই মাছ, খাসির মাংস, দেশি মুরগি আর হরেক রকমের ফলমূল নিয়ে আসলো। পারভেজ আর শায়লা ড্রয়িং রুমে বসে আরিয়ানের এই রাজকীয় বাজার আর আভিজাত্য দেখে নিজেদের ছোটলোকে মনে মনে টের পাচ্ছিল। আরিয়ানের আনা সেই বাজার দিয়ে আমি মনের আনন্দে রাঁধলাম, আর সবাই মিলে একসাথে তৃপ্তি করে খেলাম। দেখতে দেখতে আনন্দের 2টি দিন কেটে গেল। রাইসা আর আরিয়ানের এবার ঢাকা ফেরার পালা, কারণ আগামী কয়েকদিনের মধ্যেই তারা সিঙ্গাপুরের বিমান ধরবে। বিদায়ের শেষ মুহূর্তে রাইসা পারভেজ আর শায়লার সামনে দাঁড়িয়ে হঠাৎ আমার হাত দুটো শক্ত করে চেপে ধরল। সে আমার চোখের দিকে তাকিয়ে সবার সামনে স্পষ্ট এবং দৃঢ় গলায় বলল, আম্মু, এবার তুমিও আমাদের সাথে যাবে। আমরা তোমাকে এই নরকে আর একা ফেলে রেখে যাব না। আমরা তোমাকে আমাদের সাথে সিঙ্গাপুরে নিয়ে যাব। রাইসার এই হঠাৎ ঘোষণায় পারভেজ আর শায়লা একদম স্তব্ধ হয়ে গেল। শায়লার মুখটায় হিংসায় আর রাগে কুঁচকে গেল। ঠিক তখনই আরিয়ান রাইসার কথায় সায় দিয়ে অত্যন্ত বিনীত কিন্তু শক্ত কণ্ঠে আমাকে বলল, হ্যাঁ আম্মু, রাইসা ঠিকই বলেছে। আমরা ঢাকা ফেরার পরপরই আপনার পাসপোর্ট করার জন্য লোক পাঠিয়ে দেব। সিঙ্গাপুরে আমার বাবার মা আপনার কথা বারবার বলেছেন। ওনারা চান আপনি আমাদের সাথেই থাকুন। আপনার সমস্ত দায়িত্ব এখন থেকে আমাদের। আরিয়ানের এই কথাটি যেন পারভেজ আর শায়লার গালে একটা মস্ত বড় থাপ্পড় ছিল। যে মাকে তারা সারা জীবন দাসী বানিয়ে অবহেলা করেছে, আজ সেই মা সিঙ্গাপুরের মতো জায়গায় রাজকীয়ভাবে থাকতে যাচ্ছে। পারভেজের মুখটা লজ্জায় আর অনুশোচনায় মাটির সাথে মিশে গেল। আর শায়লা রাগে হিংসায় ভেতরে ভেতরে পুড়ে ছাই হতে লাগল। আমি আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া জানালাম, কারণ তিনি আমার এবং আমার মেয়ের সমস্ত অবহেলার জবাব এত সুন্দর করে দেবেন তা আমি ভাবতেও পারিনি। রাইসা আর আরিয়ান ঢাকা ফিরে যাওয়ার পর পুরো বাড়িটা যেন আবার এক মস্ত বড় নিস্তব্ধতায় ডুবে গেল। তবে এবারের নিস্তব্ধতা আগের মতো গ্লানি বা কান্নার ছিল না। এ ছিল এক বুক প্রতীক্ষা আর পরম শান্তির নীরবতা। ড্রয়িং রুমের সোফায় শায়লা আর পারভেজ তখনও স্তব্ধ হয়ে বসেছিল। রাইসার দিয়ে যাওয়া দামি সিল্কের শাড়ি আর রাজকীয় পাঞ্জাবিটা তাদের কোলেই পড়েছিল, কিন্তু তাদের মুখে কোনো কথা ছিল না। যে মেয়েকে তারা আজীবন অলক্ষী আর বোঝা বলে ঘরের কোণে ফেলে রেখেছিল, সে মীর জামাইয়ের আভিজাত্য আর উদারতা তাদের অহংকারের দেয়ালে এমন এক চড় মেরেছে যে লজ্জায় তারা আমার সাথে চোখ মেলানোর সাহসটুকু পাচ্ছিল না। আমি আমার ছোট ঘরটিতে ফিরে এসে আলমারিতে রাইসার দেওয়ার নতুন শাড়িগুলো গুছিয়ে রাখলাম। আলমারির আয়নায় নিজের ক্লান্ত মুখটার দিকে তাকিয়ে মনে হলো আজ কত বছর পর আমার বুকের ভেতরের পাথরটা নেমে গেছে। দেখতে দেখতে আরও 15টা দিন কেটে গেল। এই দিনগুলোতে আরিয়ান ঢাকা থেকে পাসপোর্টে লোক পাঠিয়ে আমার সমস্ত কাগজপত্র করানোর ব্যবস্থা শুরু করে দিয়েছিল। রাইসা প্রতিদিন ফোন করে বলতো, আম্মু, সব গুছিয়ে নাও, আর মাত্র কয়েকটা দিন, তারপর সিঙ্গাপুরে আমার ছোট্ট সংসারে তুমি হবে আমাদের রানী। আমি হাসতাম, কিন্তু বুকের ভেতরটা কেমন যেন হু হু করে উঠত। এই বাংলাদেশ, এই চীনা আকাশ বাতাস ছেড়ে এত দূরে চলে যাব ভাবলেই এক অদ্ভুত জড়তা গ্রাস করত। কিন্তু তার চেয়ে বড় একটা কষ্ট আমার মনকে প্রতিনিয়ত ছিঁড়ে খাচ্ছিল। আমার কলিজার টুকরো রাইসা সিঙ্গাপুর চলে যাচ্ছে। অবশেষে সেই দিনটি এলো। পরদিনই আরিয়ান
রাইসা ওর শ্বশুর শাশুড়ি সিঙ্গাপুরে ফ্লাইট। দেশ ছাড়ার আগে শেষবারের মতো আমার সাথে দেখা করতে আর আরিয়ান রাইসাকে নিয়ে আমাদের এই বাড়িতে এলো। গাড়ি থেকে যখন রাইসা নামলো, ওর চোখে মুখে বিদায়ের এক করুণ আভা। আজ আর ওর পরনে ভারী গয়না বা দামি সিল্কের শাড়ি ছিল না। একটা সাধারণ সুতি থ্রি পিস পরে আমার মেয়েটা যখন হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে আমাকে জড়িয়ে ধরল, আমার ভেতরের সব বাঁধ ভেঙে গেল। আমি রাইসাকে বুকের সাথে শক্ত করে চেপে ধরে অঝরে কাঁদতে লাগলাম। রাইসাও আমার কাঁধে মুখ লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। ও, কি যে সেই কান্নার ব্যাকুলতা! রাইসার জন্মের পর থেকে এই দীর্ঘ 18টি বছর আমরা প্রতিটা মুহূর্ত একসাথে কাটিয়েছি। শায়লার অত্যাচার, পারভেজের অবহেলা, ক্ষুধার কষ্ট, সবকিছু আমরা দুজন দুজনকে জড়িয়ে ধরে সহ্য করেছি। আজ এই প্রথম আমার সেই ছোট্ট মেয়েটি আমার থেকে হাজার হাজার মাইল দূরে এক সম্পূর্ণ অচেনা দেশে চলে যাচ্ছে। মন চাইলেও আমি আর ছুটে গিয়ে ওকে বুকে টেনে নিতে পারবো না। ও অসুস্থ হলে কপালে জলপট্টি দিতে পারবো না। এই চিরন্তন মাতৃত্বের আকুলতায় আমার চোখ ফেটে জল নামছিল। আমি ওর কপালে, গালে বারবার চুমু খেয়ে বলছিলাম, আমার মাটারে তোমরা ভালো রেখো আল্লাহ, আমার পরিটাকে তুমি আগলে রেখো। রাইসা আমার চোখের জল মুছে দিয়ে গদগদ কণ্ঠে বলল, আম্মু, তুমি এভাবে কাঁদলে আমি যে যেতে পারবো না। তুমি তো জানো, আর মাত্র কয়েকটা মাসের তো ব্যাপার। আরিয়ান তোমার পাসপোর্টের সব ব্যবস্থা করে দিচ্ছে। ভিসা হয়ে গেলেই আরিয়ান নিজে এসে তোমাকে আমাদের কাছে নিয়ে যাবে। আমরা তোমাকে ছাড়া বেশি দিন থাকবো না আম্মু। পাশ থেকে আরিয়ান এগিয়ে এসে পরম শ্রদ্ধায় আমার মাথায় হাত বুলিয়ে দিল। সে খুব আশ্বস্ত করা গলায় বলল, আম্মু, আপনার মেয়েকে আমি আমার চোখের মনি করে রাখব। আপনাকে দেওয়া কথা আমি এক বিন্দুও ভুলব না। ঢাকায় নেমেই আমি ভিসার কাজটা দ্রুত শেষ করার তাগিদ দেব। খুব শীঘ্রই আপনি আমাদের সাথে থাকবেন। আপনি একদম চিন্তা করবেন না। জামাইয়ের এই কথায় আমার বুকের ভেতরটা কিছুটা হলেও শান্ত হলো। বিদায়ের সময় ঘনিয়ে এলো। সদর দরজার সামনে গাড়ি স্টার্ট দিয়ে দাঁড়িয়ে আছে। পারভেজ আর শায়লা দূর থেকে এই বিদায় দৃশ্য দেখছিল। পারভেজের চোখে আজ আমি প্রথমবার এক ফোঁটা জল দেখতে পেলাম। হয়তো নিজের কৃতকর্মের অনুশোচনা আজ তাকে কুরে কুরে খাচ্ছিল, কিন্তু মুখ ফুটে কিছু বলার ক্ষমতা বা অধিকার সে অনেক আগেই হারিয়ে ফেলেছে। রাইসা গাড়িতে ওঠার আগে শেষবারের মতো আমার পা ছুঁয়ে সালাম করলো। পারভেজের দিকে তাকিয়ে রাইসা বলল, ভালো থেকো বাবা, শরীরের যত্ন নিও, ভাইয়ের দিকে খেয়াল রেখো, আসি। আমি আরিয়ানের ডান হাতটা টেনে নিয়ে তার উপর রাইসার হাতটা রাখলাম। 18 বছর আগে এক নির্মম বাপের হাত থেকে এই মেয়েকে আমি নিজের আঁচল দিয়ে আড়াল করে বাঁচিয়েছিলাম। আর আজ দ্বিতীয়বার অত্যন্ত আবেগ দিয়ে, এক বুক বিশ্বাস আর চোখের জল দিয়ে আমার রাজকন্যাকে এই রাজপুত্রের হাতে চিরকালের জন্য তুলে দিলাম। গাড়িটা যখন ধুলো উড়িয়ে চোখের আড়াল হয়ে গেল, আমি আকাশের দিকে তাকিয়ে হাত তুললাম। আমার মেয়ে সুখে থাক। এই পৃথিবীর সব অবহেলার অবসান ঘটিয়ে ও যেন রানীর মতো বেঁচে থাকে। একজন মায়ের এর চেয়ে বড় চাওয়া আর কি বা হতে পারে। রাইসা আর আরিয়ান শেষবারের মতো দেখা করে সিঙ্গাপুরে ওড়াল দেওয়ার পর এই বাড়িটা যেন আমার কাছে এক জীবন্ত কবরস্থান হয়ে উঠল। তবে এই প্রথম এ ঘরের একাকিত্ব আমাকে একটুও ছুটি পারল না। আমার দিন কাটছিল এক বুক প্রতীক্ষা আর পরম শান্তির দিন গোনার মধ্য দিয়ে। রাইসা সিঙ্গাপুরে পৌঁছানোর পর থেকেই প্রতিদিন নিয়ম করে আমাকে ভিডিও কল দিত। ওখানকার ঝকঝকে আকাশ, আরিয়ানের পরিপাটির রাজপ্রাসাদের মতো বাড়ি, আর ওর শ্বশুর শাশুড়ির রাজকীয় আদর যত্ন ও আমাকে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতো। মাত্র কয়েকটা দিনেই আমার মলিন রাইসা যেন সত্যি সত্যি আসমানের এক ডানাকাটা পরি হয়ে উঠেছে। ওর চোখের সেই দীপ্তি আর মুখের চিলতে হাসি দেখলেই আমার এত বছরের সব পঞ্জীভূত কষ্ট কর্পূরের মতো উড়ে যেত। ও বলতো, আম্মু, আরিয়ান আর আমার আব্বু আম্মু সারাক্ষণ শুধু তোমার কথা বলে। ওনারা তোমার আসার অপেক্ষায় দিন গুনছেন। তুমি সব গুছিয়ে রেখো। এদিকে এই বাড়িতে পারভেজ আর শায়লার জীবনটা যেন এক চরমহীন মন্যতার নরকের রূপ নিয়েছিল। রাইসা বিদায় নেওয়ার আগে পারভেজের দিকে তাকিয়ে যখন শান্ত গলায় বলেছিল, ভালো থেকো বাবা, শরীর যত্ন নিও, ভাইয়ের দিকে খেয়াল রেখো, আসি, সেই শেষ কথাটি
পারভেজের বুকের ভেতর তপ্ত সীসার মতো বিঁধেছিল। ওভাবে অবহেলা করা মেয়েটা যাওয়ার বেলাতেও যে এত বড় মনের পরিচয় দিয়ে গেল, তা পারভেজ আর শায়লা নিতে পারছিল না। যে মেয়েকে 1 লিটার দুধের জন্য তাড়িয়ে দেওয়া হয়েছিল, সে আজ সিঙ্গাপুরের রাজরানী। এই সত্যটা শায়লার রূপের আর পারভেজের বংশের অহংকারকে এক নিমিষে ধূলিসাৎ করে দিয়েছিল। পারভেজ এখন প্রায়ই অপরাধীর মতো আমার ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকত। মুখ ফুটে কিছু বলার সাহস পেত না। আর শায়লা, তার সেই চড়া গলা যেন চিরকালের মতো স্তব্ধ হয়ে গিয়েছিল। কিন্তু তাদের এই নীরব অনুশোচনা দেখার মতো সময় বা মানসিকতা কোনোটিই আমার ছিল না। আমার পুরো অস্তিত্ব জুড়ে তখন শুধু আমার মেয়ের কাছে যাওয়ার জন্য। দেখতে দেখতে মাত্র 4টে মাস কেটে গেল। আরিয়ানের পাঠানো ঢাকার এজেন্সি লোকেরা আমার পাসপোর্ট এবং ভিসার সমস্ত কাজ সম্পন্ন করে ফেলল। যেদিন আমার পাসপোর্ট সিঙ্গাপুরের সিলমারা ভিসাটা হাতে পেলাম, সেদিন আমার চোখ ফেটে জল চলে এলো। আল্লাহ সত্যি মানুষ সব ধৈর্যের পরীক্ষা নেন এবং একদিন তার উত্তম প্রতিদানও দেন। আরিয়ান নিজে আমার জন্য বিমানের টিকিট কেটে পাঠিয়ে দিল এবং ঢাকা থেকে ওনাদের এক পরিচিত বিশ্বস্ত লোককে পাঠালো আমাকে বাড়ি থেকে একদম এয়ারপোর্ট পর্যন্ত সসম্মানে পৌঁছে দেওয়ার জন্য। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ চলে এলো। আজ এই নরকরূপী বাড়ি থেকে আমার চিরকালের মতো মুক্তি। আমি আমার সামান্য কিছু কাপড়ের ব্যাগটা হাতে নিয়ে যখন ড্রয়িং রুমে এসে দাঁড়ালাম, পারভেজ আর শায়লা সেখানে পাথরের মতো দাঁড়িয়েছিল। আরিয়ানের পাঠানো দামি গাড়িটি তখন গেটের সামনে হর্ন দিচ্ছে। আমাকে এক নজর দেখার জন্য পারভেজ ধীর পায়ে এগিয়ে আসলো। কিন্তু রাইসার মতো আমার এত মায়া হলো না পারভেজের জন্য। তার চোখ দুটো লাল, সেখানে অনুশোচনার অশ্রু টলমল করছে। সে অত্যন্ত কাঁপা কাঁপা গলায় আমার দিকে হাত বাড়িয়ে বলল, আমারে একটি বারের জন্য ক্ষমা করে যেও। আমি শায়লার অন্ধ ভালোবাসায় অন্ধ হয়ে নিজের ফুলের মতো মেয়ে আর তোমার সাথে পশুর মতো আচরণ করেছি। আমি পারভেজের দিকে তাকালাম। আমার চোখে আজ কোনো রাগ নেই, কোনো ক্ষোভ নেই, আছে শুধু এক মহাসমুদ্রের মতো উদাসীনতা। আমি ওর বাড়িয়ে দেওয়া হাতের দিকে না তাকিয়ে অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় গলায় বললাম, যেদিন 1 লিটার দুধ আর একটু চিনির জন্য আমার 6 বছরের মেয়েটা ক্ষুধার্ত পেটে শাড়ির আঁচল কামড়ে কেঁদেছিল, আর আপনি নতুন বউ নিয়ে সিনেমা দেখতে গিয়েছিলেন, আমার সব রাগ, অভিমান আর অধিকার সেদিনই এই ঘর থেকে চিরতরে বিদায় নিয়েছে। সব অপরাধের ক্ষমা হয় না পারভেজ সাহেব। আপনি আপনার বংশের প্রদীপ আর রূপবতী স্ত্রীকে নিয়ে সুখেই থাকুন। আমরা মা মেয়ে আমাদের মতো সুখেই আছি। আমার কথা শুনে পারভেজ ধপ করে সোফায় বসে হাত দিয়ে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে উঠল। আর শায়লা এক কোণে দাঁড়িয়ে রাগে হিংসায় আর চরম অপমানে নিজের ঠোঁট কামড়ে কাঁপছিল। আমি আর এক মুহূর্ত নষ্ট না করে পিছন না ফিরে ধীর পায়ে হেঁটে গিয়ে গাড়িতে উঠে বসলাম। গাড়িটি যখন স্টার্ট দিল, ধুলো উড়িয়ে চেনা রাস্তাটা পেছনে ফেলে যাচ্ছিল। আমার মনে হলো আমার পিঠ থেকে এক মস্ত বড় পাহাড় নেমে গেছে। কয়েক ঘন্টার বিমান যাত্রা শেষে যখন আমি সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে পা রাখলাম, তখন আমার বুকটা দুরু দুরু কাঁপছিল। কিন্তু ইমিগ্রেশনের পার হয়ে বাইরে আসতে আমার সব ভয় দূর হয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে আমার আরিয়ান বাবা আর আমার কলিজার টুকরো পরিমণি রাইসা। রাইসা আম্মু বলে দৌড়ে এসে আমার বুকে আশ্রয় পড়ল। আরিয়ান পরম শ্রদ্ধায় এগিয়ে এসে আমার পায়ে হাত দিয়ে সালাম করে বলল, স্বাগতম আম্মু। রাইসার শ্বশুর শাশুড়িও হাসি মুখে এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরলেন। আজ থেকে এই নতুন দেশে নতুন ভালোবাসার নিরে আমার আর রাইসার এক নতুন জীবন শুরু হলো, যেখানে কোনো অবহেলা নেই, নেই কোনো চোখের জল, আছে শুধু পরম সম্মান আর রাজকীয় সুখ। সমাপ্ত। গল্পটি কেমন লাগলো জানাবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে।